কিরে তুই এত সকালবেলা সেজে গুজে কোথায় চললি? তো তো কলেজ ছুটি শুনলাম। হ্যাঁ, টিউশনি পড়াতে যাচ্ছি। বাবা, এরকম সেজে গুজে টিউশনি? আমি তো ভাবলাম। সেজে গুজে কোথায়, এটা তো আমি রোজ পড়ি। তাই বুঝি? হ্যাঁ। দাদা, একটা কথা বলার ছিল। বল না, বল। কি রে, বল। ওই আমি যে নতুন টিউশনিটা পড়াই না, ওই ক্লাস 9-এর মেয়েটা, তার আবার কি হলো? তার কিছু হয়নি। তার বাবা খুব বড় লোক। ভদ্রলোকের অনেক রকম ব্যবসা আছে আর কি। সুজন, তাতে আমার কি? না, তোর কিছু নয়। আমাকে না উনি টিউটর হিসেবে খুব পছন্দ করেন। তা করবে না? কার ভাই সেটা দেখতে হবে তো। উনি আমায় একটা জব অফার করেছেন। সে কি রে? উনি জানেন না তোর এখনো পড়াশোনা শেষ হয়নি? আসলে আমার পারিবারিক অবস্থাটা উনি জানেন। দাদা, ওরা একটা হেলথ ড্রিঙ্কস লঞ্চ করছে, তো ওটার জন্য অ্যাজ এ মার্কেট সার্ভেয়ার হিসেবে আমাকে বলেছেন। অন্যান্য অনেক ছেলেদের উনি রিক্রুট করছেন আর কি। তাই ভাবছিলাম। কি ভাবছিলি সুজন? কি ভাবছিলি? এরকম একটা স্টেজে এসে পড়াশোনার জলাঞ্জলি দিয়ে একটা মার্কেট সার্ভেয়ারের চাকরি করবি তুই? সেটা হয় না সুজন। তুই বল, তোর মতন ভালো স্টুডেন্ট আর কটা আছে? তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন সুজন, এরকম করিস না। আমি জানি দাদা, আমি সব জানি, কিন্তু চাইলেই তো সবকিছু পাওয়া যায় না। তোরও তো স্বপ্ন ছিল তুই মাস্টার্স কমপ্লিট করবি, কিন্তু কোথায় কি? সুজন, সেসব কথা থাক। অবস্থার চাপে পড়ে অনেক কিছু হয় অনেক মানুষের। তোর সেরকম সিচুয়েশন নয়। তোকে অনেক বড় হতে হবে সুজন, অনেক বড়। বাবা বলে মনুষ্যত্ব সবার উপরে। আজ আমাদের বাড়ির যে অবস্থা, এই অবস্থায় তোর পাশে দাঁড়ানো, বাবার পাশে দাঁড়ানো আমার কর্তব্য। প্লিজ দাদা, আপত্তি করিস না। এসব কোত্থেকে শিখলি রে? তোকে দেখেই শিখেছি। সত্যি কথা বলবো দাদা, তুই আমার আইডল। বুঝছি, সবই বুঝছি। তার মানে এবার আমায় মা আর জেঠিকে ম্যানেজ করতে হবে, এই তো? দেখি, কথা বলে দেখি কি হয়। না, কথা বলে দেখলে হবে না, রাজি করাতে হবে। আচ্ছা বাবা, কথাটা তো আগে বলি। ঠিক আছে, আয়। দাদা। কি রে, আবার কি হলো? তুই না খুব ভালো। পাগল ছেলে। হ্যালো দাদা, আমি অপু বলছি। হ্যাঁ রে অপু, বল কেমন আছিস? সব ঠিকঠাক তো? হ্যাঁ হ্যাঁ, ভালো, সব ঠিকঠাক চলে যাচ্ছে। তো শুনি একটু দেখা করার দরকার ছিল, আসবি? হ্যাঁ আসবো। কোথায় বল? কোথায় আবার, গঙ্গার ঘাটে। আসবি একটু? গঙ্গার ঘাটে কেন? হঠাৎ ওখানে কেন? দরকার আছে, প্লিজ আসিস, আমি কিন্তু পৌঁছে যাব। আচ্ছা বেশ বেশ, যাবো, নিশ্চয়ই যাবো। তাহলে এবার রাখি। ওকে বাই।
গঙ্গার ঘাটে? হঠাৎ গঙ্গার ঘাটে দেখলো কেন? শম্পা, এনা খুলে দেখো। এত দামি শাড়ি। এটা রাখো। আর কিছু কিনে নিও। আরে কাঁদছো কেন বোকা মেয়েছে? কাঁদে কেউ? আর শোনো, ফ্রিজের মধ্যে যে মাছ আর ফলগুলো ছিল ওগুলো বাড়িতে নিয়ে যাও। আর একটা দুধের প্যাকেটও আছে, ওটাও নিয়ে যাও, কেমন? তারপর ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে রেখো। আরে কাঁদে না। আর বেরোবার আগে গ্যাসটা ভালো করে চেক করে নিও, রেগুলেটরটা অফ করে দিও। আরে কই রেডি তো? হ্যাঁ, চল চল চল, আর দেরি করে লাভ নেই। হ্যাঁ, রুদ্র কোথায়? রুদ্র ঘরে আছে, আমি ডেকে আনছি। তার ডাক ডাক, এরপর দেরি হলে পৌঁছতে রাত্রি হয়ে যাবে। নাও চলো। এ বাবা ঘুমিয়ে পড়েছে। রুদ্র ওঠো, চলো। ওঠো, বাবা ডাকছে তো। আরে কি ঘুম রে বাবা, কখন আবার ঘুমিয়ে পড়লো কে জান। আরে ওঠো না, চলো। এতক্ষণে বউয়ের মতো বলা হলো। কি? আরে বাবা, শুনেছি বউরা বরদের এরম ভাবেই ডাকে। সরি কেন? আমি তো দারুণ খুশি। তাই বুঝি? আসলে স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক জীবন, স্বামী স্ত্রীর মতো কথা বলা অভ্যেস নেই তো আমার, তাই। সেটা তো আমার জন্য তো। এই কথা কেন বলছো? এটা তো আমার ভাগ্যেরও দোষ। এখানে কোথাও না কোথাও কোনো না কোনো ভুল তো আমারও লুকিয়ে আছে। তাহলে এরকম কেন হবে বলো? আমি আর তোমার কোনো খবর রাখবো না। তো আরেকটা কথা, তো সন্তান তো আমার কাছে বাড়তি পাও না। নাহলে আমি যে অন্যায় করেছি, আমি তো ভাবতেই পারিনি যে ভগবান আমার উপর কখনো সদয় হবে। সত্যি তুমি খুশি হয়েছ? বাবা হওয়ার আনন্দই আলাদা। তবে কি জানো তো, কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো যে সন্তানের কথা না জানো আমি কতটা তোমায় পেতে চেয়েছিলাম। চেয়েছিলে, কিন্তু তোমার আর আমার মধ্যে তখনও তো অন্য একজন ছিল না। জানি তো, একটু সময় লেগেছে ঠিকই, কিন্তু আমি পেরেছি তো। তাই তো আমি তোমার কাছে ফিরে এসেছি। কই রে, তোদের হলো? তাড়াতাড়ি এসো।
আমার বোনটাকে চিনতে তো চোখ লাগে না, মনটাই যথেষ্ট। ধ্যাৎ, তুই সবসময় আমাকে চিনে ফেলিস, ভাল লাগে না। কি সুন্দর না? হ্যাঁ রে অপু, অপূর্ব। এ তোর মনে আছে দাদা? কিরে? ওই আমাদের পাশে চৌধুরীদের একটা বাঁধানো পুকুর ছিল। হ্যাঁ রে, আরে ওই পুকুরেই তো আমাদের বাবা আমাদের কোমরে গামছা বেঁধে সাঁতার কাটা শেখাতো, কিন্তু তুই ছাড়া। সত্যি আমি জলকে খুব ভয় পেতাম। বাপরে বাপ, ভয়? ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদিস। রাইটাকে মনে পড়ে? জলে পা দুলিয়ে শুধু খিলখিল করে হাসতো। সে পুকুরটাও তো আর নেই, কবে বুঝিয়ে দিয়ে তাতে মাল্টি স্টোরির বিল্ডিং হয়ে গেছে। সত্যি তখন জীবনটা কত সুন্দর ছিল, একদম স্বচ্ছ জলের মতো। এই জলের স্রোতের মতোই না আমাদের জীবনের স্রোতেও জোয়ার আর ভাটা আসে, আর কখন সেই স্রোত যে কোন দিকে বেগে যাবে কেউ কিচ্ছু বলতে পারে না। সময়ের ওপর সত্যি আমাদের কারুর কোনো জোর নেই, কিন্তু আমরা প্রতিবাদ তো করতে পারি, লড়াই করতে পারি। আমি জানি আমার দাদা সৎ, আমার দাদা সাহসী, আমার দাদার উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। আমরা নিশ্চয়ই এই যুদ্ধটা জিততে পারবো দাদা। কি করে? আগামী দিনে যদি আমারই একটা কাছের লোককে দেখি আমার প্রতিপক্ষ হিসেবে, তখন? তুই কি বলতে চাইছিস দাদা? প্লিজ একদম নির্দ্বিধায় সব কথা আমাকে খুলে বল দাদা। কাকে সন্দেহ হয় তোর? বল না, কারা তোকে থ্রেট করছে বল। একটা জিনিস খুব পরিষ্কার রে আমার কাছে, ঘটনাটা যদিও নার্সিং হোমটাকে কেন্দ্র করে, কারণটা কিন্তু অন্য কিছু। অন্য কিছু মানে? তুই ভেবে দেখ, দিবাকর দেবরায়ের মতন মানুষকে কেউ হ্যারাস করার চেষ্টা করছে কেন? কার তাতে লাভ, কার সুবিধে? একটা মানুষের ভাবমূর্তি যখন নষ্ট হয়ে যায় তখন কোথায় গিয়ে আঘাত লাগে বলতো? পরিবারে, সমাজে। হ্যাঁ, কিন্তু সেটা তো আম জনতার ব্যাপার। দিবাকর দেবরায়ের মতন মানুষের রাজনীতি। রাইট। কারা করছে এসব? কারা তোকে ঝামেলায় ফেলতে চাইছে? তারা কি শুধু বাবারই ক্ষতি করতে চায়, নাকি সৈকত, ময়ূক সকলের ক্ষতি করতে চায়? দাদা চুপ করে থাকিস না, আমাকে বল, তুই কি জানিস বল দাদা। অপু, তোর সব কথার উত্তর আমার কাছে নেই রে, কিন্তু একটা জিনিস আমি খুব ভালো করে বুঝতে পারি, এত সহজে আমার নিস্তার নেই অভিমন্যুর চক্রব্যূহে প্রবেশের মতো। কি বলতে চাইছিস তুই দাদা? ওদিকটায় চেয়ে দেখ অপু, জোয়ারের টানে আমাদের মা গঙ্গা যত আবর্জনা সব কেমন ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। কি জানি কেন মনটা খুব অশান্ত লাগছে। মেশামশাইরা ভালো আছেন তো? তুমি তো আমাদের বাড়ি গেলেই না, অত করে বলে গেলাম, আর এদিকে পূজা দিদি ভাই তো আন্টি আন্টি করে একবারে পাগল করে দিচ্ছে। অনেকদিন পূজার সাথেও দেখা হয়নি, একবার যে যাব সে উপায়ও নেই। ক্রিমিনাল লয়ার হিসেবে অনেক কেস জিতেছে, কিন্তু রাই ওই পূজার মা মানে আমার বৌমা
মারা যাবার পর থেকেই ওর জীবনটাই কেমন পাল্টে গেল। একটা ফোন করলেই তো হয়। ইস, এই কথাটা এতক্ষণ আমার মাথায় এলো না তো। হ্যালো, কে মেসোমশাই? হ্যাঁ হ্যাঁ, আমি রাই বলছি। না না, আমার কিছু হয়নি। আপনাদের কথা খুব মনে পড়ছিল, তাই ফোন করলাম। আচ্ছা, মাসিমা এখন কেমন আছেন? ও আচ্ছা, পূজা আছে, ওকে একটু দিন না। ঘুমোচ্ছে? এখন ঘুমোচ্ছে? সে কি জ্বর হয়েছে? হ্যাঁ, পুজোর সময় তো একটু হয়। ঠিক আছে, আমি দেখি একবার যাব। কৃষাণু, ও খুব ভালো আছে। এই তো কদিন আগে বড়দির বাড়ি গেছিলাম, জামাইবাবুর জন্মদিন ছিল, খুব মজা করেছি। হ্যাঁ হ্যাঁ, মহালয় শুনেছি। সত্যি? পূজা আমার সাথে ঠাকুর দেখতে যাবে? খুব মজা হবে। ঠিক আছে, আমি তাহলে রাখছি। হ্যাঁ, লয়ার অর্জুন সিনহা যেভাবে কাজ করছেন করুন, কিন্তু আমার মনে হয় আমাদেরও খুঁজে বার করা উচিত, অ্যাটলিস্ট চেষ্টা করা উচিত যে আসল খুনি কে, কে বা কারা তাকে কাজে লাগিয়েছিল, কেন তাকে কাজে লাগানো হয়েছিল। তাহলে দেখবি দাদা, আমাদের প্রশ্নের উত্তর খোঁজাটা খুব সহজ হয়ে গেছে। অপু, এটা এত সোজা নয় রে। তুই ভেবে দেখ, তুই দেবরায় বাড়ির বউ আর আমি একটা খুনের আসামি, আমাদের দুজনেরই হাত পা বাঁধা। তুই যদি এত সহজে এত হতাশ হয়ে পড়িস তাহলে তো চলবে না। অপু, কিসের জোরে দাঁড়াবো বলতো? কি আছে আমার? ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সত্তার। তুই সত্যি আর ওরা মিথ্যে। দাদা, সততার এতটাই শক্তি যে যে কোনো মিথ্যে তার কাছে পরাজিত হয়। কেন বুঝতে পারছিস না? সততা আজকের দিনে? অপু, তুই জানিস না, আজকের দিনে সততাকে একটা ঝলমলে মোড়কে প্যাকেজিং না করলে সেটা মূল্যহীন। আচ্ছা দাদা, তুই যদি এত ভেঙে পড়িস তাহলে আমরা কি করবো বলতো? তুই কেন বুঝতে চাইছিস না? আমরা সবাই তোর পাশে আছি দাদা। আর কেউ তোর পাশে না থাকুক, আমি কিন্তু আছি। আমার উপর তোর ভরসা আছে তো? যেদিক থেকেই বাধা আসুক, যারাই আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াক, আমি তোকে বাঁচাবই দাদা।